আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আশা করি আমাদের একটু লেট হয়েছে। আসলে বাগানে আসলে কাজের কোনো শেষ নেই, কোনো না কোনোভাবেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকতে হয়। অনেক চাপাচাপি করে এই সময়গুলা বাইর করা হয় আর কি। তো যার জন্য দুঃখিত, আমাদের এইখানে কিছু সময় দেরি হয়ে গেছে। আশা করি আপনারা আমাদের আওয়াজটা শুনতে পাচ্ছেন বা লাইভে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, কিংবা আওয়াজ দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন প্লিজ। তো প্রথমেই আমি বলে নিচ্ছি, আমি একজন বৃক্ষপ্রেমী এবং ম্যাঙ্গো লাভার হিসাবে আমার চিন্তা ভাবনা, কাজ কাম এগুলা নিয়ে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমি কোনো কৃষিবিদ না, আমি কোনো এক্সপার্ট না, আর আমি কৃষিবিদ হতেও চাই না, এক্সপার্ট হতেও চাই না। আমার জাস্ট কাজকর্মের মধ্যে দিয়ে আমি যেসব অভিজ্ঞতাগুলা অর্জন করি সেটাই আমার মতামত আমি শেয়ার করতেছি। এটা যে কাউকে মানতে হবে বা এটা মেনেই বাগান করতে হবে, কাজ করতে হবে, এটা আমি কাউকে বলি না বা আমি কখনো এটা বলতেও চাই না। আমার মতামতটা আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করি। কারো যদি ভালো লাগে গ্রহণ করবেন, কারো যদি খারাপ লাগে সেটাও গঠনমূলক সমালোচনা আশা করি। তো যাই হোক, আজকে আমরা এইখানে 12 মাসি আমের উপরে কিছু আলোচনা করব। পাশাপাশি আমাদের বাগান পরিচালনা, বাগানের অ্যাক্টিভিটিস, আমাদের দেশের যে কমার্শিয়াল আমের বাগান, ফলের বাগান, এগুলা নিয়েও কিছুটা আমরা আলোচনা করব। আর সর্বশেষ এইখানে 4টা আম দেখতে পাচ্ছেন, যেমন এটা একটা লিটল জেম, এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো, অনেকেই পার্সিমন ম্যাঙ্গো বলে থাকেন। এটা হচ্ছে গোল্ড নাগেট। সর্বশেষ যেটা আমি দেখাচ্ছি এটা হলো পেটিগ্রো। এই সবগুলাই লেইটের আম। তো দেখুন, আমি শুরুতেই যেটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর সৃষ্টি, এবং আমি যেটা বিশ্বাস করি, এই পৃথিবীতে যত কিছু আছে, গাছপালা, মানুষ, গরু, ছাগল, পশু পাখি, সবকিছুই এক সূর্যের সাথে কিন্তু পরিচালিত হয়। এই সূর্যের মধ্য দিয়েই আমরা কিন্তু আমাদের এই গাছপালাগুলোতে ফল বড় হওয়া, ফলের কালার আসা, ফলের মিষ্টতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একটা প্ল্যান। এভাবেই আদি থেকেই চলে আসতেছে, শেষ অবধি পর্যন্ত হয়তো এইভাবেই পৃথিবী চলবে। তো এখন দেখেন, একটা কমন বিষয়, আম কেন জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ফুল আসে, কেন এটা মার্চে আসে না, কেন এটা জুন জুলাইতে আসে না, কেন আগস্টে আসে না? কারণ ওই সময়ের আলো বাতাসের সাথেই আল্লাহ সেই পুষ্টি ব্যবস্থা দিয়েই রেখেছে, যার ফলে ওই সময়ই কিন্তু এটা ফ্লাওয়ারিং করে, ন্যাচারাল যে সিস্টেমটা। এখন এই নেচারকে যখনই আমরা ব্রেক করব, তখনই ন্যাচারেরও একটা রিয়াকশন আমাদেরকে বহন করতেই হবে। তো এই জন্য আমি মনে করি, যেহেতু আম সহ আল্লাহর সৃষ্টি প্রতিটা ফলই সময় উপযোগী করেই আল্লাহ সেভাবে ডিজাইন করে আমাদেরকে দিয়েছেন। শীতের জন্য এক ধরনের ফল, গরমের জন্য আরেক ধরনের ফল। সো এইখানে এটাতেই আমাদের মঙ্গল নিহিত আছে। তো এই জন্য আমি যেটা বলবো, যে আমরা আমের যে মৌসুম সারা বিশেষ করে আমাদের এশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, ইভেন আমেরিকা পর্যন্ত এই ভৌগোলিক যে অবস্থান, এই বেল্টের মধ্যেই সাধারণত আমাদের আমের মৌসুমটা হচ্ছে মে টু সর্বোচ্চ সেপ্টেম্বর পর্যন্ত। আবার অপোজিট দিকে দেখেন, অস্ট্রেলিয়া, এই ধরনের কিছু এলাকা আছে যেগুলার আমাদের সাথে কিন্তু মিল নেই। মানে আমাদের দিকে যখন ফল হচ্ছে, তখন ওইখানে দেখা যাবে যে কোনো ফল নেই, ফুল নেই। আবার ওইখানে যখন ফুল ফল তৈরি হচ্ছে, তখন আমাদের এইখানে কিছুই নেই। তো এইভাবেই দুনিয়াটাকে আল্লাহ সাজাই রেখেছে, যার ফলে আমরা মিডল ইস্ট কিংবা ইউরোপ, ইভেন আমেরিকা, ইভেন সিঙ্গাপুর, এসব মার্কেটগুলায় সবসময় 12 মাসি আম পাওয়া যায়। তার মানে এটা এই না যে এই দেশেরই উৎপাদিত আম। এগুলা এইভাবেই ইনপুট এক্সপোর্টের মাধ্যমেই
সারা বছরই এইসব উন্নত দেশগুলোতে আমরা 12 মাস মার্কেটে আম পেয়ে থাকি। আমাদের দেশেও একসময় এই কাটিমন, বাড়ি 11 এগুলা চাষাবাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড থেকেও, ইভেন ইন্ডিয়া থেকেও অনেক আম অফ সিজনে আমাদের মার্কেটে আমরা পেয়েছি। তো এই জন্যই আমাদের অঞ্চলটাতে আমি ধরে নিব যে আমাদের মে টু সেপ্টেম্বর হচ্ছে সর্বোচ্চ আমাদের আমের পিরিয়ডটা। তো এখন আমাদের দেশে আমি এই যে বৃক্ষ মেলায় পার্টিসিপেট করলাম এই বছর, তার আগের বছর আমি প্রথম গিয়েছিলাম। এই বছর আমার যে অভিজ্ঞতা হলো প্রচুর, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অলমোস্ট আমার মনে হয় না কোনো অঞ্চলের জেলার লোক যে আমাদের স্টলে আসে নাই, দেখা হয় নাই, কথা হয় নাই, এরকম মনে হয় না কোনো জেলা আছে বলে। এবং মেজরিটি লোকেরই একটাই চাহিদা যে 12 মাসি আম আমরা চাই, 12 মাসি কমলা মালটা চাই, প্রত্যেকটা ফলই আমরা 12 মাসি চাই, কাঁঠালও 12 মাসি চাই। তো এটা আসলে হ্যাঁ, এটা দোষের কিছু না, আমাদের আকাঙ্ক্ষা চাহিদা একটা থাকতেই পারে। ওভারঅল বিশ্বের কোথাও কিন্তু আমরা কোনো বাণিজ্যিক আম কিংবা বাণিজ্যিক কমলা মালটার কোনো চাষাবাদ আমরা দেখি না। শুধু আমাদের দেশেই এটার একটা চাহিদা, জেনে হোক না জেনে হোক, বা আমাদের একটা আকাঙ্ক্ষা থেকেই এটা হতে পারে, এটা দোষের কিছু না। তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর এই সৃষ্টির যে চেইনটা, এই যে একটা গাছ কখন সে ফুল আসবে, কখন সে ফল হবে, এটার একটা সিজন এবং সময়, ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। যখনই আমরা এই গাছকে তার সিজন থেকে অফ সিজনে আমরা নিয়ে যাচ্ছি, যেমন উদাহরণ হিসাবে যদি আমি ধরি, আমাদের দেশে যে খাঁটিমনটা চাষাবাদ হচ্ছে, আমরা কি করতেছি, সিজনের সময় মুকুলগুলো আমরা ভেঙে দিচ্ছি, তারপরে এখানে আমরা কিছু কেমিক্যাল অ্যাপ্লাই করতেছি, তারপর আমরা এখানে রাসায়নিক কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করতেছি, এইগুলার মাধ্যমে গাছকে ফোর্স করে অফ সিজনে আমরা ফুল নিয়ে আসতেছি। তো এটার কারণে যেটা হচ্ছে, হ্যাঁ আমাদের দেশে এটা বেশি দিন হয় নাই, হয়তো 3 থেকে 4 বছর থেকে এই পদ্ধতিটা চালু হয়েছে। তো ন্যাচারালি একটা গাছ তার যখন ফুল আসার সময়, এই সময়টা যখন আমরা ফুল ভেঙে দিচ্ছি, আবার অফ সিজনে তাকে ফোর্স করে কেমিক্যালাইজ করে ফুল আসতে বাধ্য করছি, যার ফলে গাছের এইখানে যে সাধারণ চক্র যেটা, এটাকে ব্যাহত হচ্ছে এবং লং টার্মে এই গাছটা সার্ভাইভ করবে না। এটা হয়তো এমন হতে পারে 8-10 বছরের মধ্যে গাছগুলা দেখা যাবে রুক্ষ সূক্ষ্ম হয়ে হয়তো একসময় দুর্বল হয়ে গাছ মারা যাবে। তো এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো, যখন আমরা এটাকে ফোর্স করতেছি, যেমন পেক্লোবুটাজল কিংবা পটাশিয়াম নাইট্রেট, এই ধরনের কেমিক্যাল, রাসায়নিক যখন আমরা অ্যাপ্লাই করতেছি, গোড়ার মধ্যে দিচ্ছি, আবার গাছের মধ্যে স্প্রে করতেছি, এই গোড়াতে দেওয়ার ফলে কি হচ্ছে, মাটির মধ্যে যে ন্যাচারালি যে ব্যাকটেরিয়াগুলা ছিল বা থাকে, এই ব্যাকটেরিয়াগুলাকে আমরা কিন্তু শেষ করে দিচ্ছি। আবার এই যে কেমিক্যালটা আমরা দিচ্ছি, এই কেমিক্যালটা কিন্তু অল্প সময়ে কিন্তু গাছের গোড়া থেকে সরে যাচ্ছে না, এটা লং টার্ম বেসিস, 1 ইয়ার পর্যন্ত এটা সে স্টে করতেছে এবং শিকড়ের মাধ্যমে ফলে আসতেছে, ফল থেকে আমাদের ভিতরে আসতেছে। এটা যেমন আমাদের একদিকে মাটি নষ্ট হচ্ছে, মাটির মধ্যে যে মাইক্রোরাইজার বা এই যে ফাঙ্গিসাইড গুলা, যে উপকারী ব্যাকটেরিয়া গুলো আছে, এগুলো একদিকে ধ্বংস হচ্ছে, আরেকদিকে এইটা আমাদের শরীরেও আসতেছে, এটাও আমাদের জন্য ক্ষতিকর। আবার এই যে গাছের তার যে ন্যাচারাল সার্কেলটাকে আমরা ব্রেক করে দিয়ে অফ সিজনে নিয়ে আসতেছি, এতে গিয়ে আবার গাছও পর্যায়ক্রমে দুর্বল হয়ে পড়তেছে। এটা গাছের দিক থেকেও ক্ষতি। তার মানে আমরা প্রকৃতিকে ইনডাইরেক্টলি কিন্তু আমরা আঘাত করতেছি। তো এর পাশাপাশি আমরা যদি আমি বাণিজ্যিক হিসাবটা একটু ক্যালকুলেশন করি, ধরেন একটা 5 বছরের আম গাছ, এক্সাম্পল কাটিমনের ক্ষেত্রে আমরা বলি, যেহেতু আমরা পরিচিত এটা, আমি যেটা ধারণা করি বা আমার যেটা অভিজ্ঞতা বলে, যে 5 বছরের একটা কাটিমনের গাছ সিজনে যদি আমরা প্রপারলি তার ম্যানেজমেন্ট করে আমরা ফল নেই, সেই ক্ষেত্রে 45 কিলো পর্যন্ত আম প্রডিউস করতে পারে একটা গাছ। যখন আমরা সিজনে মুকুলটা ভেঙে অফ সিজনে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু এই গাছটা আর 45 কিলো আম দিচ্ছে না, তা সে সর্বসাকুল্য এইখানে 15 থেকে 16 কিলো এইরকম ফল দিচ্ছে এভারেজ। তাইলে আমরা অফ সিজনে যখন আমরা নিচ্ছি, তখন একটা গাছ আমাদেরকে 15 কিলো আম দিচ্ছে। ধরুন আমরা 300 করেও যদি বিক্রি করি,
তাইলে 4,500 টাকা। আবার আমরা সিজনে যে আমটা পাচ্ছি, যদি 45 কিলো আম পাই, 100 করেও যদি বিক্রি করি, তাহলেও কিন্তু আমরা আবার ওই 4,500 টাকাই পাচ্ছি। তার মানে আমি বলবো বাণিজ্যিক দিক থেকে যে এখানে বিশাল একটা লাভবান হচ্ছে সেটাও না। তো এইসব বিবেচনায় আমি মনে করি যে ওয়ার্ল্ডের কোথাও এই ধরনের বাণিজ্যিক 12 মাসি বাগান আমরা দেখতে পাই না। বাসা বাড়িতে অনেকেই পছন্দের জন্য, চাষাবাদের জন্য এটা একটা দুইটা রোপণ করে থাকে, কিন্তু কমার্শিয়ালি এটা এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। এবং আমি যে কথাগুলো বললাম যে এই যে কেমিক্যাল, রাসায়নিক এগুলার যে রিয়াকশন, এটা কিন্তু ওয়ার্ল্ডের অনেক ম্যাঙ্গো লাভাররা যারা ম্যাঙ্গো ফার্মিং করতেছে তারাও কিন্তু এই বক্তব্যগুলা দিয়ে আসতেছে। হয়তো আমাদের দেশে কাটিমন এই কালচারটা শুরু হয়েছে 3 থেকে 4 বছর, এই জন্য আমরা এখনো এটার রিয়াকশনটা গাছের মধ্যে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি ধারণা করি যে 8-9 বছরের মাথায় কিন্তু আমরা দেখতে পারবো গাছটা একদম বুড়ো শুকনো হয়ে যাচ্ছে, এক পর্যায়ে ফল প্রডিউস করতে অপারগতা প্রকাশ করতেছে, তখনই হয়তো আমরা গাছকে কেটে ফেলে দিতে হবে। তো যাই হোক, এই জন্যই আমি বলবো যে আমাদের যে ন্যাচারাল সিস্টেম যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, যে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চ যদি আমরা আমটাকে হারভেস্ট করি, এরপরে অন্যান্য ফল আছে, এইভাবে যদি আমরা প্রায়োরিটি দিয়ে বাগানগুলা করি, তাহলে আমরা কেউ লুজার হব না। কিন্তু এখন দেখেন আমাদের রাজশাহী অঞ্চলে অলমোস্ট মেজরিটি আমের বাগান বাংলাদেশের। এখন যেটা হচ্ছে, আমি যদি বলি গত 10-15 বছরে যে সবচেয়ে বেশি কোন ভ্যারাইটির বাগান তৈরি হয়েছে, একমাত্র আম্রপালিরই বাগান বেশি তৈরি হয়েছে। তার আগে বাড়িফৌর হয়েছে, গৌরমতি হয়েছে, এর ভিতর দিয়ে হাড়িভাঙ্গাও হয়েছে। এই জাতগুলা আমাদের দেশে প্রচুর বাগান হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি বাগান হয়েছে আম্রপালি। কিন্তু আজকে কি হচ্ছে, গত 2 বছর থেকে কিন্তু আম্রপালি গুলাকে আমরা কনভার্ট করতেছি। কিসে কনভার্ট করতেছি? কাঠিমনে কনভার্ট করতেছি। এখন আবার যে কাঠিমন বেড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ডিসেম্বর এবং নভেম্বরের দিকে আবার কিন্তু কাঠিমন অ্যাভেলেবল হয়ে যাবে। যেহেতু বাগানের সংখ্যা বেড়েছে, আবার ফল অ্যাভেলেবল হবে। তখন আমরা কি করব? আবার ওই যে কাঙ্ক্ষিত যে এক্সাম্পল যেটা বললাম 300 টাকা কিলো, সেটাও হয়তো তখন আমরা আবার পাবো না। তাইলে আবার আমাদের রেট কমে যাচ্ছে। তখন আবার আমরা কি হব, যে না তাইলে কাঠিমনেও তো আমাদের লাভ হচ্ছে না, আবার আমরা তাইলে চেঞ্জ করতে হবে। এই যে ডিসিশন নেওয়া, আবার পরিবর্তন করা, এইভাবে যদি কন্টিনিউ আমরা করি, তাহলে তো বাংলাদেশের ফলের বাগান, ফল কখনো সাস্টেইনেবল হবে না। এই জন্যই আমি যেটা প্রায়োরিটি দিয়ে আসতেছি শুরু থেকেই, যে আমরা আর্লি, মিড, লেট এটাকে আমরা বেশি প্রায়োরিটি দিতে পারি। এতে গিয়ে গাছের কিন্তু জীবনচক্র কোনো ব্যাঘাত ঘটতেছে না। কারণ যে জাতটা আগামের, সে অল্প সময়ের মধ্যে ফুল থেকে ফল ম্যাচিউর হয়ে যাবে। আবার যেগুলো লেট ভ্যারাইটি, ফুল একই সময় আসবে, কিন্তু তার ম্যাচুরিটিতে টাইম বেশি লাগবে। এটা ন্যাচারালি, সে তার গাছের তার জিনগত, তার হরমোনাল, তার যে প্রসেস, ন্যাচারালি সে ওই প্রসেসে লেটে চলে যাবে। এতে আমাদের এইখানে গাছেরও ক্ষতি হচ্ছে না, আমাদেরও ক্ষতি হচ্ছে না, আমরাও স্বাভাবিক প্রক্রিয়ায় আম চাষ করতে পারবো। এবং ওয়ার্ল্ডের কোথাও, মানে গত এই 4-5 বছর আগের হিসাব যদি আমরা দেখি, কোথাও ওয়ার্ল্ডের দেখবেন না যে 12 মাসই আমের চাষাবাদ হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমাকে যারা ইদানিং নক করতেছে, এই বৃক্ষ মেলা পার্টিসিপেট করার পরে সবাই সবকিছু আগেই বলছি যে সবকিছু 12 মাসই চাচ্ছেন। ইভেন এখনো আমাকে কন্টিনিউয়াসলি এই 12 মাসে আমের ব্যাপারগুলা বলে আসতেছেন। আমি অনেককেই বলে থাকি, ভাই 12 মাসে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, এবং 12 মাসে আম নিয়ে আমি কোনো কাউকে উৎসাহিত করতে চাই না। তো এই জন্য দেখেন আরেকটা বিষয়, গত 2 বছরে অন্তত পক্ষে যারা 12 মাসই শুনে শুনে আম কালেকশন করছেন, আমার ধারণা সবাই কিন্তু 10-15টার উপরে কিন্তু কালেকশন করে ফেলছেন। 12 মাসই শুনেই কালেকশন করে ফেলছেন। জানি না আপনারা কয়জনে এই 15-16টা ভ্যারাইটি পেয়েছেন। আমি রিকোয়েস্ট করব, আপনারা ছাদে অফ সিজনে কিভাবে আম পাচ্ছেন, আদৌ কতটা ভ্যারাইটি 12 মাসই জেনে ক্রয় করছেন, আবার কতটাতে ফলন পাচ্ছেন, এটা আমাদেরকেও শেয়ার করবেন। আমাদের কথা যারা শুনতেছে সবাই হয়তো দেখবে, এখান থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করতে পারি। তো এই যে 12 মাসই ছাওয়াটা, আমি মনে করি এটা থেকে একটু আমাদের রোধ হওয়া উচিত।
এইটাকে কন্ট্রোল করে যদি আমরা ওই সিজনটাকে প্রায়োরিটি দিয়ে চাষাবাদ করি, তাহলে আমরা সবাই ন্যাচারালি ভালো ফল খেতে পারবো। আর ছাদের মধ্যে আমরা একটা টব কিংবা একটা ড্রাম কিংবা একটা জিও ব্যাগে এই অল্প পরিসরে জায়গার মধ্যে এই যে প্যাকলোপোটা জল কিংবা এই যে ফার্টিলাইজার গুলা কিংবা পটাশিয়াম নাইট্রেট এগুলা যখন আমরা অ্যাপ্লাই করব, গাছ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এইখানে খুবই লিমিটেড জায়গা, এইখানে যে আমি ন্যাচারালি বৃষ্টির মাধ্যমে মাটির মধ্যে ছড়াই যাওয়া যেটা, এটা কিন্তু এই টবের মধ্যে ঘটবে না, যার ফলে গাছও ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় আপনারা বলতে পারবেন, অনেকেই হয়তো ৬-৭ বছর থেকে এই ধরনের ১২ মাসই চাষাবাদ করে আসতেছেন ছাদের মধ্যে। আপনারা একটু জানাবেন যে ৬-৭ বছর পরে আপনাদের গাছের কন্ডিশনটা কেমন, আশানুরূপ আছে নাকি প্রথম দিকে যেরকম ছিল এখন এইরকম থাকতেছে না। এটাই আর কি। তো হয়তো অনেকে হতাশ হতে পারেন, মানে আমাদের এই লাইনটাই এমন ভাবে লেখা হয়েছে যে এটার জন্য অনেকেই আগ্রহ নিয়ে হয়তো আমাদের এই লাইভের জন্য অপেক্ষা করতেছিলেন, এবং হয়তো সবাই আপনাদের কমেন্টস দেখে আমি খুবই সারপ্রাইজ। আমরা মনে করি আমার এই অভিজ্ঞতার অনেক ইম্পর্টেন্স কথাগুলা, আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক লম্বা লম্বা ভিউ হয়েছে, কিন্তু এত কমেন্টস আমি আগে দেখি নাই। হয়তো এই ১২ মাসই কথা বলার কারণে এইখানে আপনারাই বেশি আগ্রহ হয়েছেন। তো আসলে ওভারঅল পুরো জিনিসটাই চিন্তা করতে হবে। এই যে আমরা জমিতে এই কেমিক্যাল অ্যাপ্লাই করে জমিটাকে যে আমরা নষ্ট করে দিচ্ছি, আমরাই কি বেঁচে থাকবো? আমাদের পরবর্তী জেনারেশন কি এই জমিতে থাকবে না? তারা কি খাবে, কিভাবে এখানে উৎপাদন হবে? আপনারা কি বলতে পারেন যে আগের চেয়ে চাষাবাদ এখন সহজ হয়েছে? আপনারা কি বলতে পারেন যে আগের চেয়ে এখন প্রোডাকশন আরো বেশি হচ্ছে? আমি মনে করি না। যেটা আমাদেরকে কৌশলে বিভিন্ন পলিসির মাধ্যমে দেখানো হচ্ছে যে চাষাবাদ সহজ হয়েছে, ফলন বেশি হয়েছে, কিন্তু এর বিহাইন্ডে অনেক হিস্টোরি আছে। আমরা সজাগ হতে হবে, আমাদের এই কৃষি জমি আমাদেরকে রক্ষা করতে হবে। আমি সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছি, আগেও আমি ২-১টা জায়গায় কথা বলেছি যে সত্যি আমাদের এই ছোট্ট দেশ, প্রচুর জনসংখ্যা, আমাদের প্রোডাকশন কিন্তু ওই রকম হায়ার লেভেলে করতে হবে, কিন্তু সেটা ন্যাচারালি করতে হবে। এবং কিভাবে আমাদের আগাম মিড লেট করা যায় এবং কোন অঞ্চলে কোন ভ্যারাইটিগুলা করা উচিত, এগুলা অবশ্যই সরকারকে সহযোগিতা করতে হবে। আদারওয়াইজ মানুষ যেখানে যা খুশি যেটা করবে, আর এটার কারণে দেখা যাবে একটা অঞ্চলের আমের বাগানের কারণে আরেকটা জেলার বাগান কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদেরকে লং টার্ম কিভাবে সহজে ফলন উৎপাদন করা যায় সেই চিন্তা আমাদের করতে হবে। আমি শুধু বাগান করলাম, আমার স্বার্থটাই দেখলাম, আমি একটা লিজ নিলাম, শুধু আমার 10 বছরের হিসাব করলাম, এটা কখনোই আপনার জন্য মঙ্গল না, দেশের জন্য মঙ্গল না। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিস গুলাই হচ্ছে। এই যে আমার এই কথা অনেকেই বলবেন, ভাই আমার তো জমি নেই, আমি তো 5-10 বছরের জন্য লিজ নিছি, আমার তো 10 বছরেরই আমি হিসাব করতেছি। কিন্তু না, ক্ষতিগ্রস্ত যখন আপনি হবেন, আপনার আশপাশের মানুষজন হবে ক্ষতিগ্রস্ত, তখন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। প্রথমত আমরা যে জমিকে ধ্বংস করতেছি, জমি নষ্ট করতেছি, উপকারী যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো আমরা মেরে ফেলতেছি। এই যে ন্যাচারাল সিস্টেম, আল্লাহ যেভাবে ন্যাচারালি সবকিছুকে রিসাইকেল সিস্টেম তৈরি করে দিয়েছে, এই বৃষ্টির পানি কিন্তু আকাশ থেকে আসতেছে জমিতে, আবার এই জমি থেকে জমির চাহিদা মেটাচ্ছে, আবার জমি থেকে উপরে যাচ্ছে, আবার কিন্তু ঘুরে আসতেছে। এই যে গাছের পাতাগুলা, এই পাতাগুলাই যখন আবার জমিতে পড়তেছে, আবার ওই জমিতেই কিন্তু এটাও ফার্টিলাইজার হয়ে যাচ্ছে। আমরা এই যে আমের সিজনে প্রচুর প্রুনিং করি, অনেক ডালগুলা আমরা পাতালাতা কেটে ফেলে দিই, এগুলাকেও কিন্তু আমরা প্রসেস করে মালচিং এ অ্যাপ্লাই করতে পারি। এখানে একদিকে আগাছাও কন্ট্রোল হবে, আর একদিকে এইখানে জমিটাও উর্বর হবে। তো এই যে নেচার থেকে আমরা বাইর হয়ে গেছি। আমি তো কখনোই মনে করি না যে জৈব এবং গোবরের চাইতে রাসায়নিক সারের দাম কম, আমি মোটেও মনে করি না। এখনো আপনি এক বস্তা ড্যাপ বলেন আর টিএসপি বলেন আর পটাশ বলেন কিনতে যে টাকা লাগবে, এই টাকা দিয়ে যদি আপনি ভার্মি কম্পোস্ট তৈরি করে জমিতে অ্যাপ্লাই করেন, অনেক গুণ লাভবান আপনি হবেন। শুধু লাভবান না, আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন যে নিজের বাড়িতে টমেটো, এই যে সামনে শীত মৌসুম আসতেছে, ট্রাই করে দেখেন, একই বীজ 2টা পটে আলাদাভাবে রোপণ করেন, একটাতে রাসায়নিক সার প্রয়োগ করবেন, একটাতে জৈব সার প্রয়োগ করবেন, দেখবেন হয়তো রাসায়নিকের ফল একটু বড় হতে পারে, কিন্তু স্বাদে গন্ধে
টেস্টে এই জৈবটাই কিন্তু আপনার কাছে পছন্দ হবে। আমরা ছোটবেলা খেয়ে না লাল শাক খেয়ে বড় হয়েছি, এখনো লাল শাক হাত দিলে যেভাবে হাত ভরে যায়, রঙে ভরে যায়, এবং আমরা যে গ্রানগুলো পাই এখন কিন্তু আর আমরা পাচ্ছি না। আমরা যে সেই শশা, এখন আর সেই শশা পাচ্ছি না। তার মানে কি হচ্ছে? কৃষি কি ইজি হচ্ছে? কৃষি কি বেশি প্রোডাকশন হচ্ছে? তার মানে আমরা যেদিকে যাচ্ছি এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেফটি না, আমরা কিন্তু রাস্তা রোধ করে দিচ্ছি। আমরা ডে বাই ডে হাইব্রিড ফলগুলোর উপরে নির্ভর হচ্ছি। এখন তো অনেক ক্ষেত্রেই আমি বলবো আমাদের দেশে বীজের কোনো ব্যবস্থা নেই, অনেক শাকসবজির ক্ষেত্রেই বীজ নেই। আমরা ছোটবেলা দেখছি বাপ চাচারা যেভাবে শাকসবজি চাষ করে এগুলা থেকে বীজ সংরক্ষণ করতেন, এখন কিন্তু এগুলা করা হচ্ছে না। এই যে আমরা পরনির্ভরশীল হয়ে পড়ছি, ওই বীজ আমাদের ছাড়া এখন আর কিন্তু সবজি হচ্ছে না। ওই বীজের সাথে কিন্তু আমাদেরকে অনেক রাসায়নিক সার অ্যাপ্লাই করতেই হবে, ওই বীজেরই ডিমান্ড এইটা। এগুলাকে জিনগতভাবে এইভাবে মডিফাই করা হয়েছে, আমরা হয়তো এখন বুঝতেছি না, কিন্তু যখন আমাদের আর কোনো চয়েস থাকবে না, সবকিছু যখন আমাদের হারিয়ে যাবে, তখন আমরা এটা রিয়েলাইজ করব। তাইলে এই যে জিনিসগুলা, সবজিকে আমরা হারিয়ে ফেলতেছি। যে কোনো চাষাবাদের ক্ষেত্রে দেখবেন রাসায়নিক ছাড়া এখন আর হচ্ছে না, কিন্তু সেই আদিকালে কি হইতো না? অবশ্যই হইতো। শুধু যেটা আমাদের জমির জন্য ক্ষতিকর না, যেগুলা স্প্রে করলে আমাদের ফল, যেমন দেখেন আমার এই ফলগুলা দেখে অনেকেই অপছন্দ করেন যে এইগুলা তো কালার নষ্ট হয়ে গেছে, কালার সুন্দর না, তাই না? এটা কমন একটা কোয়েকশন। কিন্তু আপনি কি একবারও চিন্তা করেন এই যে বাইরের দেশ থেকে এই যে আপেল আসতেছে, অরেঞ্জ আসতেছে, ম্যান্ডারিন আসতেছে, এত চকচকে প্লাস্টিকের মতো কালার, এটা কিভাবে হচ্ছে? এটা কি ন্যাচারালি সম্ভব? আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আমার এই প্রশ্নগুলা হয় যে একটা ফল যখন মার্কেটে কিনে নিয়ে আসলাম, যখন আমি এর কালারটা দেখি মনে হয় একটা প্লাস্টিকের তৈরি। আমরা তো চাষাবাদ করতেছি, আমরা কেন কোনোভাবেই এটা রক্ষা করতে পারতেছি না? প্রকৃতির তো একটা রিয়াকশন আছেই। তাইলে এই যে এত চকচকে কালার, এইগুলা কি ন্যাচারাল সিস্টেমে হচ্ছে? মোটেই না। তাইলে এই যেসব জিনিসগুলো এইখানে অ্যাপ্লাই করা হচ্ছে, এই অ্যাপ্লাই করার কারণে এই পোকাটা পর্যন্ত এই ফলের গায়ে যাচ্ছে না, অথচ আমরা এটা হরদম খেয়ে যাচ্ছি। ওই পোকাটা জানে যে এটার চামড়ায় বাইট দিলে তার মৃত্যু হতে পারে, কিন্তু সে খাচ্ছে না, কিন্তু আমরা খাচ্ছি। তো এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে দিলাম। আর যদি আমাদের এই ধরনের কথাগুলো ভালো লাগে, কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কাজের ব্যস্ততার মধ্য দিয়েও। আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, আসলেই আমি আমার এইখান থেকে কারো কাছে কোনো চারা আদান প্রদানের জন্য, চারা সিলেকশনের জন্য আমি সরাসরি নিজে কাজ করি। আমি আমার স্টাফ দিয়ে, লোক দিয়ে এটা আমি করতে দেই না, যদি ভুলবশত একটা ভুল গাছ চলে যায়, এই সমস্যা যাতে না হয় এই জন্য। যার ফলে আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আপনারা জানেন আরো যে আমি আমার পার্সোনালি অন্য আরেকটা বিজনেস আছে, যে একটা ঘর বাড়ির ড্রয়িং, ডিজাইন, নকশা, প্ল্যানিং, ডিজাইনিং, কনস্ট্রাকশন, ইভেন রিয়েল এস্টেট। ওইটুকুর পরেও আমি এদিকে এসে প্রচুর সময় দিচ্ছি, বলতে পারেন অলমোস্ট প্রতি সপ্তাহে আমি 3 থেকে 4 দিন সময় দিই। তো এই ব্যস্ততা পাশাপাশি এইখানে কাজের ব্যস্ততার মধ্য দিয়ে অনেক সময় অনেকের সাথে হয়তো সাথে সাথে রেসপন্স করা সম্ভব হয় না, 1 দিন 2 দিন হয়তো লেগে যেতে পারে বা লাগতেছে। এটা আপনারা একটু কনসিডারেশনে রাখবেন। আর আমরা যে এখানে একটা পোস্ট দেওয়া মাত্রই যে আপনাকে সাথে সাথে রেসপন্স করবো, এটা হয়তো আমাদের পক্ষে সবসময় সম্ভব না, সময়ের প্রয়োজন হবে। আর রিসেন্টলি অনেকের সাথেই কথা হচ্ছে এবং অনেকেই অনেক চারা নিতে চাচ্ছেন। সবাইকে আমরা একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, আমরা খুবই বেশি ব্যস্ত আছি, আমাদেরকে একটু সময় দিবেন। আমাদের প্রিভিয়াস অনেকগুলা অফারের অর্ডার ছিল, আরো কিছু অর্ডার ছিল, এই অর্ডারের মালগুলো আমরা অ্যাটলিস্ট ডিসপাস করি, তারপরে আমরা নতুন অর্ডারগুলো নিব। তো এটার জন্য অ্যাটলিস্ট আমাদের এই সেপ্টেম্বর পর্যন্ত সময়ের প্রয়োজন হবে। সেপ্টেম্বর পর থেকে যারা আমাদের সাথে নতুন যুক্ত হতে চাচ্ছেন, যারা নিতে চাচ্ছেন, অ্যাটলিস্ট আপনারা এই সময়টা ধৈর্য ধরবেন। আমরা সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইক থেকে নতুন চারাগুলোর অর্ডার নিব এবং আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করব। তো সর্বশেষ চলুন আমরা 2টা আম অ্যাটলিস্ট আমরা একটু কাটি দেখি। এটাও একটা জিল হাই পারফরমেন্সের গেরির উদ্ভাবিত জাত, যেটা হলো লিটল জ্যাম। খুবই লেটের একটা আম এবং সুস্বাদু আম।
অনেক জুসি এবং লেটের একটা আম। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার, এবং এটার বেয়ারিং অনেক ভালো, থুকায় থুকায় ধরে পাতা, এবং তার গঠন স্ট্রাকচারটা অনেক হার্ডি, অনেক শক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম অনেক সুইট, এবং এটা আমরা কম বেশি যেহেতু আম সবাই পছন্দ করি, আমরা আমাদেরও এটা মেমোরিতে আছে। কাঁচা আমের একটা ঘ্রাণ, এই ঘ্রাণটাই আমের মধ্যেই আছে, আমার খুব পছন্দ হয়, এবং এটা লেটের একটা আম। আরেকটা আম আমি নিচ্ছি, যেটা হলো আপেল ম্যাঙ্গো, বা আমি এখনো শিওর না আপেল ম্যাঙ্গো আর পার্সিমন ম্যাঙ্গো এক কিনা, বাট পাতা এবং গঠন শেপ অনেকটাই এক আমার কাছে মনে হচ্ছে। বাট আমার এটা আপেল ম্যাঙ্গো নামে কালেকশন করা। মনে হচ্ছে তো এটা এভাবেই ছিলে খাওয়াটাই মনে হয় তৃপ্তিদায়ক হবে। বেশ সুন্দর একটা গ্রান পাওয়া যাচ্ছে। একদম ফাইবারলেস, ক্রিমি ক্রিমি। এটাতেও কিন্তু কাঁচা আমের মতো একটা অ্যারোমা আছে। অনেক জুসি আম, বেশ সুইট, অ্যাটলিস্ট 20-21 এই ধরনের হবে। আর আমি এইবার আসলে আপনারা দেখেছেন বৃক্ষ মেলাতে অনেক আমের আমরা রিভিউ দিয়েছি, আমি কোনো মিটার বা TSS টেস্ট করি নাই। আমি এটা ভবিষ্যতেও এটা টেস্ট করাটাকে, ব্রিক্স মান দেখানোটাকে আমি কোনো এখানে ইম্পর্টেন্স মনে করি না। আমার কাছে ইম্পর্টেন্স হলো 18 থেকে যত উপর দিকে আম যাবে আমি এটাকে ভালো আম মনে করি, এবং 18 হওয়ার কারণে যদি বেয়ারিং ভালো হয়, কমার্শিয়ালি ভ্যালুয়েবল হয়, তার শেলফ লাইফ ভালো হয়, অ্যারোমা ভালো হয়, তাইলে এইখানে অন্য সব গুণাগুণ যদি এর মধ্যে থাকে, তাহলে আমার এইখানে 23-24 ব্রিক্সের ইম্পর্টেন্স নেই। এক আমের মধ্যেই যে সব পাবেন এমনটা অনেক কঠিন। কোনো আমে হয়তো ব্রিক্স বেশি হবে, কোনো আমে হয়তো কালার ভালো হবে, কোনো আমে হয়তো শেলফ লাইফ বেশি হবে। এভাবেই কিন্তু বিবেচনায় নিয়ে আমাদেরকে চলতে হবে। এই জন্য আমি মনে করি 18 থেকে শুরু করে যত উপর দিকে যাবে ভালো। তো এটাই আজকের এই আলোচনা। আর আসলেই আমরা 100 আম 12 মাসি ভ্যারাইটি, এটা মাথায় আসলো আপনারা যেভাবে আমাকে পুশ করতেছেন, এটা থেকেই এই কমেন্টসটা করা। বাট যখন দেখলাম আপনাদের এইখানে অনেক রিয়াকশন, আমার কাছে মনে হয়েছে অলমোস্ট 90% আপনারা যারা এখানে কমেন্টস করেছেন সবাই সিরিয়াসলি অপেক্ষা করতেছেন, এবং সবাই সিরিয়াসলি এটা নেওয়ার আগ্রহে আছেন। আমি দুঃখিত, আপনাদের এই চাহিদা হয়তো এই পর্যায়ে আমার অবস্থান থেকে পূরণ করা সম্ভব হয়নি। ভবিষ্যৎ আল্লাহ বলে দিবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।